বান্দরবান, যেখানে মেঘেরা এসে প্রতিনিয়ত ছুঁয়ে যায় পাহাড়ের বুক। এই পাহাড়ি রাস্তায় যখন মোটরসাইকেলের চাকা ঘোরে, তখন মনে হয় আমরা কেবলই পথ চলছি না, আমরা যেন স্বাধীনতার এক নতুন ভাষা শিখছি, যেখানে প্রতিটি বাঁক এক একটি নতুন দৃশ্যের জন্ম দেয়, আর প্রতিটি কিলোমিটার মনে করিয়ে দেয় গন্তব্য কেবলই মাত্র বাহানা, আসল সৌন্দর্য লুকিয়ে আছে এই যাত্রায়। উঁচু নিচু পিচ ঢালা পথ আর সবুজে মোড়ানো উপত্যকা ভেদ করে আজ আমরা পাড়ি দেব বাংলাদেশের সবচেয়ে সুন্দর পাহাড়ি সড়ক থানচি রোড। তাহলে চলুন শুরু হোক মেঘের দেশে আমাদের অবিস্মরণীয় সিনেম্যাটিক রাইড। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে আমাদের বান্দরবান ট্যুরের দ্বিতীয় দিন, আর কিছুক্ষণ আগে আমার এনএসএ তেল লোড দিলাম। তো মোটামুটি 300 কিলো রাইড করে আসছি, আর এবার হচ্ছে আমার এনএসএ মাইলেজ পাইছি 54। অবিশ্বাস্য বিষয়, মাইলেজ 54। আমরা অবশ্য ইকোনমি মোডে এই বাইকটা ঢাকা থেকে চালা আসছি, যার কারণে মাইলেজটা এত বেশি। অনেকে হয়তো বিশ্বাসও করতে চাইবে না যে এনএস একটা 4x গাড়িতে 54 মতো মাইলেজ। যাই হোক, আমি এই বাইকটা নিয়ে যথেষ্ট পরিমাণে হ্যাপি এবং সন্তুষ্ট। আর এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছেন আমরা এখন নীলগিরির উদ্দেশ্যে যাচ্ছি। তবে নীলগিরি যাওয়ার আগে কয়েকটা পয়েন্ট পড়বে, যেরকম মিলনছড়ি আছে, তারপরে হচ্ছে চিম্বুক, এরপরে হচ্ছে আপনার ডবল হ্যান্ড ভিউ পয়েন্ট আছে, তারপরে টাইটানিক ভিউ পয়েন্ট আছে, এরপর হচ্ছে নীলগিরি হয়ে তারপরে আমরা চলে যাব হচ্ছে থানচির উদ্দেশ্যে। আর থানচি আজকে আমরা নাইট স্টে করব। নাইট স্টের পরে আমরা হয়তো আজকে বিকেলে তমাতঙ্গের দিকে যেতে পারি, আর কালকে ডিম পাহাড় যাব, আর রেমাক্রি যাওয়ার ইচ্ছে আছে। তো ইনশাল্লাহ সবকিছু যদি ঠিকঠাক থাকে আমরা রেমাক্রিতেও একটা দিন থাকার প্ল্যান করতেছি। ব্লগটি যদি ভালো লেগে থাকে এই পর্যন্ত, ভাই আপনাদের কাছে বলতে চাই, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলেও আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যদি সাবস্ক্রাইব না থাকে, অনুরোধ থাকবে সাবস্ক্রাইব করে যাবেন। ইন্ট্রো পর্ব তো শেষ, এবার শুরু হলো আজকের আসল যাত্রা। বান্দরবান শহর পেছনে ফেলে আমরা এগিয়ে চলেছি নীলগিরির পথে। চারপাশে সবুজ পাহাড়, ঠান্ডা বাতাস আর একের পর এক মনোমুগ্ধকর বাঁক। প্রতিটা কিলোমিটার যেন নতুন এক একটা দৃশ্য উপহার দিচ্ছে। পথের এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা পৌঁছে গেলাম মিলনছড়িতে। তো গাইস, আমরা কিন্তু মিলনছড়ি এসে পৌঁছেছি। আর ওই যে দূরে যে নদীটা দেখা যাইতেছে, এটা হচ্ছে সাঙ্গু নদী। আর পাহাড়ের যে বেল্টগুলা দেখতে পারতেছেন, একটা দুইটা তিনটা, 1 2 3 4 চারটা সারি আছে। পাহাড়ের যে সারিগুলো, 4টা সারি আছে। এই 4টা সারি, আর এই পাশে হচ্ছে 1 2 তিনটা সারি, আর তার মাঝখান দিয়ে বয়ে গেছে হচ্ছে এই সাঙ্গু নদীটা। কি অমায়িক দৃশ্য, দেখতে কতটা ভালো লাগতেছে। তো আমাদের ছবি টবি তোলা শেষ। আসলে ভাই বান্দরবান আসলে না লোভ লাগে, হ্যাঁ, কারণ বান্দরবান শহর থেকে উঠেই বান্দরবানের থানচি পর্যন্ত 77 কিলো রাস্তা। সেই রাস্তা পুরোটাই কিন্তু ছবি তোলার মতো ল্যান্ডস্কেপ আছে, প্রচুর প্রচুর। আপনি যেখানেই দেখবেন, যেদিকে দেখবেন, সেইখানে আপনার মন চাইবে যে আমি কিছু ছবি তুলি। ছবি, এই ছবি থেকেই মনে হলো বান্দরবনের কোনো অংশই যেন কোনো অংশের থেকে কম নয়। এখানকার প্রতিটি ল্যান্ডস্কেপ যেন এক একটা জীবন্ত ছবি, আর প্রতিটি বাঁক পেরোলেই চোখের সামনে খুলে যায় নতুন এক সৌন্দর্য। পাহাড়ি এই স্বর্গীয় পথ ধরে চলতে চলতেই বেশ কিছুটা সময় কেটে গেল। অবশেষে একটু বিরতি নেওয়ার সময় হলো, তাই রাস্তার পাশেই ছোট্ট একটি পাহাড়ি দোকানে বাইক থামালাম। সেখানে পাহাড়ি দাদা টাটকা মিষ্টি পাকা আম বিক্রি করছিলেন। দাদা, কেজি কত করে?
হ্যাঁ, 50 টাকা কেজি। আমরা 5 জন মিলে দাদার কাছ থেকে ওজন করে কয়েকটা পাকা আম কিনে নিলাম। তারপর পাহাড়ের শীতল বাতাসে দাঁড়িয়ে সবাই মিলে আম খেতে শুরু করলাম। তো আমরা কিছু সময় এই এই জায়গাটাতে বসে আছি। জায়গাটা খুবই ঠান্ডা। আর এখানে মূলত থামছিলাম হচ্ছে, দেখলাম এক পাহাড়ি দাদা আম বিক্রি করতেছে এখানে, ফরমালিন মুক্ত আম, আর সাথে কলাও বিক্রি করতেছে। তো বন্ধুরা মিলে এখানে আমরা একটু থামলাম যে আম খাওয়ার উদ্দেশ্যে। কিন্তু আম খাইতে যায় এই পাশের যে ভিউটা, এই ভিউটা দেখে আমরা একবারে মুগ্ধ হয়ে গেছি সবাই। আর যার কারণে এখানে একটু দাঁড়ালাম। আর এই জায়গাটার মধ্যে ঠান্ডা মৃদু বাতাস বইতেছে, আর যেটা হচ্ছে শরীরের জন্য খুবই আরামদায়ক। এই জন্য আমরা এই গাছটার এখানে বসছি, বন্ধুরা মিলে একটু সময় পার করতেছি। তো আসলে জীবনের স্মৃতি হিসেবে এই সময়গুলো হচ্ছে রয়ে যাবে ক্যামেরাবন্দি হয়ে। আর আপনাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। আপনারা যারা এখনো বান্দরবন ভ্রমণ করেন নাই, আমি মনে করব আপনাদের বাংলাদেশ দেখা হয়নি। যদি বাংলাদেশ ঘুরে দেখতে চান তাহলে এই বান্দরবন আসতেই হবে। অনেকেই আছে অনেক অনেক লোকেশনে ঘুরেন বা বিদেশে ঘুরেন। আমি বলবো ভাই, আপনারা সবার আগে বাংলাদেশে যদি ঘুরতে চান, বাংলাদেশকে যদি দেখতে চান, তাহলে বান্দরবনে আসেন। বান্দরবনের মতো জায়গা বাংলাদেশে আর দ্বিতীয় কোনো এর জায়গা নিতে পারবে এরকম জায়গা আছে কিনা আমার আসলে জানা নাই। আপনারা অনেকে সাজেকে যান, এক্সপেন্সিভ হোটেলগুলোতে, রিসোর্টগুলোতে থাকেন, আপনারা যান, সেখানে সমস্যা নাই। কিন্তু এই সাইডটাতেও একটু আসেন। আসার পরে দেখবেন এই এই যে ভিউগুলা, এই ভিউগুলা কিন্তু পাবেন না সাজেকে। কিন্তু এখন যে ব্যাপার স্যাপারগুলো, সেই ব্যাপার স্যাপারগুলো কিন্তু আর বিদ্যমান নাই এখন। তো এখনো পর্যন্ত বান্দরবনটাই আনটাচ রয়ে গেছে। আর আমরা মনে প্রাণে চাই যে এই বান্দরবনটা এরকমই থাকুক, থাকুক, আনটাচ থাকুক। আমরা আসলে শহরের মতো ইট পাথরের জঞ্জাট এখানে দেখতে চাই না। যেরকমটা আছে আমরা এরকমটাই চাই। তোমরা কি বল সবাই? হ্যাঁ, অবশ্যই। তো এই সাইডটাতে আছি, খুবই ভালো লাগতেছে। আর এর যে ভিউ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তো এখন আমাদের আম টাম খাওয়া শেষ হয়েছে, কলা খাইলাম। এখন আমরা আবার আমাদের যাত্রা শুরু করব, জার্নিটা শুরু করব এখান থেকে। আবার আমরা রওনা দিব থানচির উদ্দেশ্যে। তো আমাদের বিরতি দেওয়া মোটামুটি শেষ। এখন আমরা আবার জার্নিটা শুরু করলাম। বেশ ভালো সময় কাটাইলাম এখানে প্রকৃতির ভিউর মাঝে। আসলে ভাই, এখানে যে কোনো জায়গায় যদি বসেন না, কিভাবে সময় কাটে আসলে বলা যায় না। অতি দ্রুত সময়টা চলে যায় এখানে। আর কি বলবো ভাই, এই প্রকৃতির প্রেমে আপনাকে পড়তেই হবে। আপনি যখনই এই দিকগুলোতে একটুখানি তাকাবেন না, তখন আসলে মনে করেন যে মনোমুগ্ধকর হয়ে যাবেন আর বিভোরে তাকিয়ে থাকবেন। আর সময় কিভাবে চলে যাবে আপনি নিজেও বুঝবেন না। দেখেন ওই যে ছোট্ট একটা জুমঘর। আর এইবার অশেষ আল্লাহর দরবারে অশেষ শুক্রিয়া, কারণ হচ্ছে আমরা গেলবার যখন আসছিলাম এই পাহাড়টা পুরো শুকনা ছিল, মনে হয়েছিল আগুন দিয়ে কেউ পুড়ে দিছে, এরকম একটা পরিবেশ ছিল। কিন্তু এইবার আসছি আমরা পুরো মনসুন সিজনে, যার কারণে দেখেন যেখানে তাকাবেন এখানে ফুল ফুটে আছে। তারপর গাছগুলো কত সবুজ, কারণ এখন মোটামুটি হালকা পাতলা বৃষ্টি হইতেছে পাহাড়ে। আর আমরা ওইভাবে প্রোটেকশন নিয়ে আসছিলাম, সবাই রেইনকোট ক্যারি করতেছি। তাছাড়া হচ্ছে আমাদের ডিজিআই ক্যামেরার জন্য ওয়াটার কেস সহকারে নিয়ে আসছি। যদি বৃষ্টি হতো তাহলে হয়তো বৃষ্টিতে ভিজে একটা দিন রাইড করতাম, কিন্তু এই পর্যন্ত এখনো বৃষ্টি দেখলাম না ওইভাবে। তো দেখে কি হয়, আল্লাহ ভরসা। আর আল্লাহ যদি চায়, খুশি হয়, তাহলে বৃষ্টি দিলে একটু বৃষ্টিতে ভিজে রাইড করার খুব ইচ্ছা আছে। বৃষ্টি বৃষ্টি হয়নি তাতে কি, এই পাহাড়গুলো একটুও বুঝতে দেয়নি বৃষ্টির অভাব। চারপাশের ঘন সবুজ, পাহাড়ের গা বেয়ে নেমে আসা মেঘ আর শীতল বাতাস, সব মিলিয়ে যেন প্রকৃতি নিজের মতো করে সাজিয়ে রেখেছিল এই পাহাড়ি পথটাকে। এই স্বর্গীয় পাহাড়ি রাস্তা ধরে চলতে চলতে আমরা যেন প্রকৃতির সৌন্দর্যে একেবারেই মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর বাইকের চাকার সঙ্গে বাড়ছিল যাত্রার আনন্দ। এভাবেই চলতে চলতে আমরা পৌঁছে গেলাম ভরতপাড়ার একটি ছোট্ট পাহাড়ি চায়ের দোকানে। দীর্ঘ পথের ক্লান্তি দূর করতে এর চেয়ে ভালো বিরতি আর হয়তো হতে পারে না। তো এখানে আমরা একটু সবাই মিলে রেস্ট করতেছি।
আমাদের বাইকগুলা ইঞ্জিনগুলো গরম হয়ে গেছিলো, আর ব্রেকটাও একটু রেস্ট দেওয়ার দরকার। আর এইখানে একটা ছোট্ট একটা পাহাড়ি দোকান আছে, এই পাহাড়ি দোকানটার মধ্যে আমরা দাঁড়াইছি। আর গাইস, জাস্ট আমার পিছনের ভিউটা দেখেন, পিছনের পাহাড়গুলো দেখেন। আর এখানে বসার একটা সুন্দর একটা প্লেস আছে, যদি এখানে একটু রোদ, কিন্তু কিছুক্ষণ পরে কিন্তু এখানে মোটামুটি ছায়া পড়ে যাবে। আর তখন কিন্তু এখানে বসতে কি লেভেলের যে মজা লাগবে তা আপনাদের হয়তো আর বলে বোঝানো লাগবে না। আর ওই পাশে যে দেখতেছেন পাহাড়, পাহাড় আর পাহাড়। আর সবচেয়ে সুন্দর বিষয় হচ্ছে আমার পিছনে যে এই পাহাড়ি দোকানটা দেখতে পারতেছেন, এই দোকানের লোকেশনটা। এই লোকেশন এমন একটা জায়গার মধ্যে যেখানে আপনি যদি একটু বসেন, আপনার চোখে প্রশান্তি তো পাবেন, আর শরীরে যদি ধকল থাকে সেই ধকলটুকু কিন্তু অনায়াসেই চলে যাবে। দাদা, এই এই যে আপনার যে দোকানটা, এটার লোকেশন কি, জায়গাটার নাম কি? এটা ভরতপাড়া। ভরতপাড়া, ভরতপাড়া থানচি রুমাতে রুমাতে পড়ছে এটা না? ও, এটা আসলে রুমাতে পড়ছে, আমি জানতাম না। যাই হোক, আমার আসলে যেটা না জানি এটা জানার খুব ইচ্ছা, তাই দাদারা জিজ্ঞেস করলাম। দাদা সুন্দর করে, আর কি ওদিকে থানছি, এদিকে রুমা। আচ্ছা আচ্ছা আচ্ছা। দাদার এখানে বসলাম, একটু বসে আড্ডা দিলাম। আর আড্ডা দেওয়ার পরে জানতে পারলাম উনি বলতেছে যে এইটা হচ্ছে রুমাতে পড়ছে। হ্যাঁ, আর এটার যদি বাউন্ডারিটা যদি একটু দেখাই, এই যে আমার সামনে যে রোডটা দেখতে পারতেছেন, রোডের এই পারে যা আছে এটা হচ্ছে পুরোটাই হচ্ছে থানচি। আর রোডটা ক্রস করে জাস্ট এই দোকানটা থেকে এই পারে যা আছে সম্পূর্ণ জায়গাটাই হচ্ছে রুমার মধ্যে পড়ছে। পাহাড়ি এই দোকানটাতে বেশ কিছুক্ষণ বসে আড্ডা দিলাম, প্রায় ঘন্টাখানেক মতো। খুবই ভালো লাগলো। আর এখানকার যে দোকানদার আছে, যে দাদার নামটা বলছে, কিন্তু আমি আর প্রোনাউন্সিং এ ঠিক হবে কিনা আমি জানি না, এই জন্য নামটা নিতেছি না। তবে দাদা খুব ভালো মানুষ, তার সাথে বসে বেশ কিছুক্ষণ কথাবার্তা বললাম। আর এখন আবার আমাদের রাইড শুরু করতেছি। আজকে আমাদের হাতে বেশ লম্বা সময় নিয়ে আমরা বের হয়েছিলাম, যার কারণে আমাদের যেখানে যেখানে মন চাইতেছিল যে এখানে একটু থামা দরকার, ওই জায়গাগুলোতে আমরা আসলে থেমে 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 যাইতেছিলাম। আর গেলবার যখন এই জায়গাটা দিয়ে পাশ করি, তখন মনের মধ্যে একটা আফসোস ছিল যে ইস, এত সুন্দর একটা লোকেশনের মধ্যে একটা ছোট্ট একটা দোকান, পাহাড়ি দোকান, এই দোকানটাতে যদি বসে একটু সময় কাটাতে পারতাম তাহলে হয়তো ভালো লাগতো। আর এইবার যখন এই এরিয়া দিয়ে আবার যাইতেছি, তখন এই সুযোগটা আর কোনোভাবেই মিস করলাম না। এজন্য এখানে বসে বেশ কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিলাম, তারপরে আবার যাচ্ছি। তো সামনে আমরা যাচ্ছি আপাতত বলিপাড়া চেকপোস্টের দিকে। ওইখানে নাম এন্ট্রি করতে হবে, সবার নামটা এন্ট্রি করে তারপর আমরা থানচি যে শহর আছে, শহর বলতে কি মানে থানচির যে বাজারটা আছে, সেই বাজারের মধ্যে যাব। একটা হোটেল রুম ঠিক করতে হবে, থাকার মতো ব্যবস্থা করতে হবে, এই তো আর কি। আমাদের যে বলিপাড়া চেকপোস্ট আছে, চেকপোস্টের সব ধরনের প্রসিজিওর কমপ্লিট করলাম। কমপ্লিট করে এখন আমরা চলে যাব থানচি। এর আগে আর কোথাও কোনো চেকপোস্ট নাই। আর সবগুলো প্রসিজিওর এবার সম্পূর্ণ একবারে সহজভাবে হয়ে গেছে। কারণ গেলবার আমরা যখন এখানে আসছিলাম, তখন আমাদের ব্যাগের প্রতিটা কাপড় এবং প্রতিটা জিনিস তারা উল্টে পাল্টে চেক করছিল। আর ওই সময়ে প্রচুর বেশি পর্যটকও ছিল, যার কারণে অনেক বেশি সময় লাগতেছিল। কিন্তু এবার কিন্তু পর্যটক অনেক কম, যেহেতু আমরা ঈদের 4-5 দিন পরে বের হয়েছি, পর্যটক অনেক কমে গেছে। এবার একটু কাজগুলা অনেক ইজিভাবে হয়ে গেছে। থানচির পথে এই যে রাস্তাটা আছে দেখেন, দেখেন এই যে রাস্তাটা, এই রাস্তাটা দেখা যাইতেছে যে হয়তো আরো একটু বর্ধনের কাজ চলতেছে। রাস্তাটা আগে খুবই চিকন ছিল, কিন্তু বর্তমানে আরেকটু এটার পাশ বাড়ানো হইতেছে। এর জন্য ভবিষ্যতে চলাচল করাটা আরো বেশি সহজ এবং নিরাপদ হবে। এই রাস্তাটা সৌন্দর্য এই রোড ছাড়া অন্য কোনো রোডের সাথে আপনি কখনোই কম্পেয়ার করতে পারবেন না, কারণ এটা সৌন্দর্য লেভেল অন্যরকম। আপনি পাহাড় যখন দেখবেন যে অন্য অফ সিজনের সময়, যখন মনসুন সিজন থাকে না, তখন কিন্তু এই পাহাড়গুলো ধূসর রঙের হয়ে যায়, মানে সবুজ আর থাকে না। কিন্তু থানচির একটি বৈশিষ্ট্য আছে, থানচি কিন্তু মোটামুটি অল্প হলেও সবুজ থাকে। তো এইবার তো আমরা মনসুন সিজনে আসছি, যার কারণে এবারে সবুজের যে সমারোহ এটা একটু বেশি।
আর দেখতেও আগের তুলনায় অনেক বেশি ভালো লাগতেছে। আর গেলবার এই রোডটা দিয়ে যখন আসছিলাম, আমি বারবারই বলতেছি এই রোডটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভাঙা ছিল। আমার পুরনো ভিডিও আছে, আমি আপনাদেরকে এখানে দেখিয়ে দিব। আর এবারের যে ভিউটা দেখতেছেন, এই রাস্তাগুলো সম্পূর্ণ কমপ্লিট এবং নতুন করে করা হয়েছে। আর যেখানে যেখানে কম বেশ ভাঙা ছিল সেগুলোকে রিপেয়ার করে দিয়ে আরো বেশি সুন্দর করে দেওয়া হয়েছে। জাস্ট পাহাড়টা দেখেন, পাহাড়টা কিন্তু সবুজের কারণে আর কিছুটা রৌদ্র উজ্জ্বলতার কারণে নীল একটা আভায় রূপান্তরিত হয়। আর হচ্ছে রোদটা ওই পাশে আর এই পাহাড়ের এই পাশগুলোতে একটু শ্যাডো হয়, যার কারণে পাহাড়গুলো দেখতে একটু নীল নীল মনে হয়, কিন্তু আদতে কিন্তু পাহাড় কিন্তু সবুজ। হ্যাঁ, তো এই যে আলো আলো ছায়ার যে খেলাটা, এই খেলাগুলো আসলে পাহাড়ের মধ্যে দেখতে খুবই ভালো লাগে। আর ভিন্ন একটা কালার সৃষ্টি হয় এই আলো ছায়ার কারণে। দেখেন জাস্ট গাইস, খালি দেখেন ভিউটা কি দেখেন, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গাইস জাস্ট দেখেন এখানকার লোকেশনটা। এই যে পিছনে একটা পরিত্যক্ত ঘর দেখতে পারতেছেন, এটা কিন্তু পাহাড় আর এই সবুজের সাথে ভিনটেজ একটা লুক ক্রিয়েট করছে, যেটা দেখতে অনেক বেশি অ্যামেজিং লাগতেছে। আর এদিকে আমার বন্ধুরা গাছের ছায়ায় লুকিয়ে আছে, কারণ রোদটা মনে হয় ওদের কাছে অনেক বেশি লাগতেছে। আর এইদিকে হচ্ছে আমাদের দুইজনের বাইকগুলো রাখা। আর আমার ওই পাশে কিছু বন্ধু, তারা ছবি তোলায় ব্যস্ত। আসলে ছবি তুলবে না কেন, এখানকার যে ভিউ, এই ভিউগুলো আপনি বাংলাদেশের আর কোথাও পাবেন না দ্বিতীয়টা। হ্যাঁ, এত সুন্দর। আমরা এখান থেকে আমাদের ছবি তোলা কমপ্লিট করে আবার যাত্রাটা শুরু করলাম। সবাই আমাদেরকে ক্রস করে করে চলে যাচ্ছে। প্রথমবার যখন আমরা এই থানচিতে আসছিলাম, ঠিক এইভাবে আমরাও এই জায়গাগুলোকে ক্রস করে চলে গেছি। পরবর্তীতে বুঝতে পারছি যে আসলে আমরা কতটা মিস্টেক করে গেছি। কারণ কি, বান্দরবনের কিছু কিছু জায়গা আছে বা থানচির এই কিছু কিছু জায়গার লোকেশনগুলা এতটা সুন্দর, আমরা আসলে বাইক যখনই রান করে এখান দিয়ে চলে যাই আমরা আসলে বুঝতে পারি না। পরবর্তীতে আফসোস হয় যে আসলে ওইখান থেকে কিছু ছবি তোলার দরকার ছিল বা ওইখান থেকে কয়েকটা ভিডিও করার দরকার ছিল। তো এই জিনিসগুলো আসলে পরে আফসোস করতে হয়। আফসোস যেন না করতে হয়, তাই আমরা সব সময় চেষ্টা করেছি মনের কথাটাই শুনতে। সময় নিয়েছি, থেমেছি আর উপভোগ করেছি এই যাত্রার প্রতিটা মুহূর্ত। এভাবেই চলতে চলতে আমরা পৌঁছে গেছি আজকের ভিডিওর শেষ প্রান্তে। গন্তব্যে পৌঁছতে এখনও কয়েক কিলোমিটার পথ বাকি, কিন্তু সেই গল্পটা আজ আর বলছি না। আজকের গল্পটা একটু অসমাপ্ত রেখেই বিদায় নিতে চাই, কারণ কিছু গল্পের আসলে সমাপ্তি হয় না। আরেকটি নতুন যাত্রার অপেক্ষায় রেখে আজকের জন্য বিদায় নিচ্ছি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।